কিন্তু আমরা দেখছি তখন সেনানিবাসে বা ক্যান্টনমেন্টে আরও যে তালিকা প্রকাশ হয়েছে পরবর্তীতে আরও 626 জনকে আশ্রয় দেওয়া হয়। তাদের ভিতরে রাজনৈতিক নেতা আছে, সরকারি কর্মকর্তা আছে, পুলিশ সদস্য আছে, ইভেন আর্মির লোকজনও আছে। তো এদের সবাইকে তো আমরা পুলিশের হাতে আসতে দেখিনি। তাহলে এখানে কি ব্যবস্থা? এটাও কি এক ধরনের সেই কাস্টোডি বা কোনোভাবে এখানে ম্যানেজমেন্টটা কি মনে হয় আপনার? ওই সিচুয়েশনে যেখানে একটা জনগণের মধ্যে একটা আতঙ্ক ছিল, হয়তো ম্যাসিভ ব্লাড বাথ হবে, সেনা কমান্ডারের কাছে তখন কেউ যদি আশ্রয় চায় এবং সেই আশ্রয় না দিয়ে যদি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হয়, এটা কিন্তু সেনাবাহিনীর জন্য এর একটা ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হবে। শত্রুপক্ষ যখন আমাদের যুদ্ধে আশ্রয় চায়, তার নিরাপত্তা দেওয়াটা কিন্তু জেনেভা কনভেনশন অনুযায়ী তাকে দেওয়াটা উচিত। তো সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে যদি আশ্রয় দিয়ে দেওয়া থাকে তাহলে আমি মনে করি সেটা যুক্তিসঙ্গত এবং ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী সেটা যথাযথই করেছেন। পরবর্তীতে চলে গেল, কিভাবে চলে গেল, কোথায় গেল, কার মাধ্যমে গেল, কেন তাদেরকে আইন রক্ষাকারী বাহিনীর কাছে তুলে দেওয়া হয়নি, দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন। এবং কী প্রকৃতি হয়েছে এটা কিন্তু আলোচনা করা যেতে পারে, এটা তদন্ত। এই প্রশ্নটা তো উঠতেই পারে সাধারণ জনগণ, এবং সেই প্রশ্নটা কিন্তু এখনও জনগণের মনে অনেকের আছে। আপনার সাথে সেনাপ্রধানের তো পরবর্তীতে একাধিকবার দেখা হয়েছে। আপনার কি বাড়তি কিছু জানার কখন আগ্রহ তৈরি হয়েছে বা জিজ্ঞেস করেছিলেন? সেনাপ্রধান ইজ এ সেনাপ্রধান। জি। Although he's junior, I have to give him that due regards and respect. এবং আগ বাড়িয়ে জিজ্ঞাসা করা, কথা বলা, যেটা আমি জানি তাকে বিব্রত করবে, জি, তাতে সম্পর্ক উন্নয়ন হয় না। তাহলে হয়তো উনি আমাকে আর পরবর্তীতে আরও অনেক ঘটনা ঘটেছে, উনি আমাকে কোনোদিন ডাকতেনই না। To keep the communication intact, one has to be careful what to ask and not to embarrass him. I followed that principle very rigidly. আমরা বঙ্গভবনে যাব আপনাকে নিয়ে, কিন্তু 5 তারিখ থেকে 8 তারিখ মাঝে একটা 7 তারিখ ছিল, কোনো প্রবলেম আপনি জানেন? জি, তখন একটা শেখ হাসিনার পক্ষে একটা coup প্ল্যান হয়েছিল। কয় তারিখ? coup এটা 7 তারিখে। এবং এই coup প্ল্যানের সাথে তদানীন্তন তখন ছিল লেফটেন্যান্ট জেনারেল মুজিব, পিএমজি, এবং সে এর আগে আপনি জানেন ডিজিএসএসএফ ছিল। এবং অবভিয়াসলি তার একটা হাসিনা সরকারের সাথে একটা সাক্ষ্য ছিল, এবং সেই সুবাদে হয়তো ওনারা একটা করতে চেয়েছিলেন। তো ওখানে আমার কিছু সামান্য একটু অবদান আছে। সেই অবদান হচ্ছে যে এরা আমার সব জুনিয়র, অনেক জুনিয়র। এই লেফটেন্যান্ট মুজিব, আমি যখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ডিএমও ছিলাম, হি ওয়াজ জাস্ট এ G2 মেজর, আমার আন্ডারে ছিল। জি। আমি এদের সবাইকেই চিনতাম। তা আমি তখন তাদেরকে, এবং তখন ডিজিএফআই মেজর জেনারেল হালিম, সে আমার সাথে বেশ ঘন ঘন কথা বলেছে। আমি তাদেরকে একটাই কষন করলাম যে দেখো, টু নট ডু দিস, এটা করো না। তোমরা 7ই নভেম্বর দেখো নেই, আমি 7ই নভেম্বর দেখেছি। আমি সেই অভিজ্ঞতা থেকেই তোমাদেরকে বলতে চাই, তোমরা ভুলে যাচ্ছ যে এই সেনাবাহিনী যারা এই ফ্যাসিস্ট রেজিমে থ্রু আউট, তারা কিন্তু তাদেরকে সেকেন্ড রেটেড সোলজার হিসেবে মনে করেছে। কিন্তু দেশে তখন পুলিশই সর্বা, এবং সেনাবাহিনী একটা মনে করে একটা হাত গুটিয়ে একটু সেকেন্ড ক্লাস মানে ফোর্স হিসাবে ছিল। জি। কিন্তু এই আন্দোলনের মাঝে যখন তারা রাস্তায় নামলো, আপনার যদি খেয়াল থাকে, মিরপুরে তখন স্লোগান দিয়েছিল, এই সময়ের দরকার সেনাবাহিনীর সরকার। এবং জনগণ সব সেনাবাহিনীর সদস্যদের সাথে কুশল বিনিময়, হাত মিলানো, এপিসি উপরে লাফ দিয়ে তাদের উঠে তাদের আলিঙ্গন করা, এগুলো বাই দেন কিন্তু ঘটে গেছে। তো তখন সেনাবাহিনীর সদস্যরা বুঝতে হবে, তারা কিন্তু মনে করলো তারা তাদের প্রাণ ফিরে পেয়েছে, তাদের সেই মানে লস্ট ইমেজ এবং মর্যাদা আবার ফিরে পেয়েছে জনগণ তাদের সাথে। তো এইরকম একটা পরিস্থিতিতে যখন একটা সরকার বিদায় নিয়েছে, এবং এই ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা দেখেছি সব মূর্তিগুলো ভাঙা হয়েছে, বিভিন্ন জায়গায় যেখানে ফটো টাঙানো হয়েছিল সেই ফটোগুলো টেনে হিসেবে নামানো হয়েছে, সৈনিকরা যার যার ইউনিটে যে প্রীতি ভোজ খেয়েছে আনন্দ উল্লাসে। এইরকম একটা পরিস্থিতির পর যদি কোনো একটা ঘটনা ঘটে যেটা জনগণ মনে করবে এটা
ফ্যাসিস্ট রেজিমকে ফিরিয়ে আনা হচ্ছে, সেটা কিন্তু সৈনিকরা মেনে নেবে না। এবং এরকম একটা পরিস্থিতি যদি হয়, তাহলে 7ই নভেম্বর যারা দেখেছে সিপাহী জনতার আবার আন্দোলন হবে এবং এখানে অনেক অফিসার মারা যাবে। তা আমি এদেরকে বলেছিলাম যে দেখো, তোমরা এখনো জীবিত আছো, ডু নট ডু সামথিং যেটা যেন তোমাদের জান দিতে পারে তোমাদেরই সৈনিকের আন্ডারে। এবং এই কথাটা খুব কাজে লেগেছিল এবং তার জন্য এটা আর বেশি আগায়নি। জি, আমরা আরও শুনবো। আরেকটা বিষয় আপনাকে একটু বলে রাখতে চাই, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল, তার রোলটা কী ছিল সেনা সদরে, এবং আমরা সেখান থেকে যাব বঙ্গভবনে। সেনা সদরে তার রোলটা কী ছিল? উনি কি ওদিনই প্রথম গেলেন, না আগেও এনাদের সাথে কাজ করেছেন? আমি যতদূর জানি ওনার কিন্তু বেশ কয়েকদিন ডিজিএফআই আনাগোনা ছিল এবং উনি ডিজিএফআইতে উনি ক্যান্টনমেন্টে ঢুকে একটা জায়গায় গাড়ি রেখে তারপর ওনাকে ওখান থেকে ডিজিএফআই হেডকোয়ার্টারে, এবং তখনকার ডিজি ছিল যে তার সাথে অনেক মিটিং হয়েছে এবং স্টুডেন্টদেরকে বোঝানো, স্টুডেন্টদের কী করা, এটা মানে ফ্রম দ্য ডিজিএফআই সাইড ওনার একটা ভালো কোঅর্ডিনেশন ছিল। এবং ওই 5 তারিখের আগেই, 5 তারিখ আগে থেকে এটা বলতে পারেন, মানে বেশ কয়েকদিন হয়েছে এই ঘটনার 4-5 দিন আগে থেকে এসে। এবং ওই দিন যখন সেনাপ্রধানের অফিসে উনি আসলেন, ওখানে কিন্তু উনি একটা লাইভ পোস্ট করেছিলেন এবং যেই লাইভ পোস্টে উনি ছাত্রদেরকে আশ্বস্ত করেছেন, আমরা একটা সুখবর শুনতে যাচ্ছি, হয়তো বা হাসিনা পতন হচ্ছে, এরকম একটা লাইভ পোস্ট। এটা কি উনি নিজে থেকেই করছিলেন, না সেনাপ্রধান ওনাকে করার অনুরোধ করেছেন? উনি নিজেই করেছেন, নিজেই ওনার সেলফোন থেকে ওখানে অফিসে দাঁড়িয়ে করেছিলেন উনি। আচ্ছা, তা আমরা শুনবো। আমরা এরপরে তো আপনারা সবাই বোধহয় 2টার পরে বেরিয়ে গেলেন, 3টার দিকে বঙ্গভবনের দিকে রওনা দিলেন। সেই ঘটনা আমরা শুনবো। দর্শক,